শ্বশুরবাড়িতে জামাই আদর পেতে এবার সশরীরে হাজির হয়ে গেল সার্থক স্রোতকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বলতে থাকে যে দেখো স্রোত, অষ্টমঙ্গলায় যেতে হবে আমার তোমার সাথে, সেটা বাবা আমাকে বুঝিয়ে দিয়েছে। তাই আমার কোনো রকম কোনো মাথার তার যাতে না কেটে যায় সেই দিকটা তোমার খেয়াল রাখতে হবে, কারণ তোমার এই উদ্ভট সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না। আর আমার সাথে একদম সেখানে গিয়ে তর্ক করবে না, তাহলে কিন্তু আমি রেগে গেলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবো, তুমি খুব ভালো করে জানো। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমার ঘাড়ে কটা মাথা আছে বলুন তো, সেখানে এতগুলো লোকের মাঝখানে আমি আপনাকে চটাতে যাব বলুন তো? কারণ আমি তো খুব ভালো করেই জানি যে আমার বাড়ির লোকেরা কতটা জামাই আদর করার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে। তারা তো আপনাকে চোখে হারাবে, তারা কী রেখে কী করবে সেটাই তারা কুল কিনারা করতে পারবে না, সেখানে কিনা তাদের সামনে দাঁড়িয়ে আমি আপনার সাথে তর্ক করব? এত সাহস কি আমার আছে বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে যাক, ভালোই হয়েছে, মেয়েটার আগে থেকে একটু হলো বুদ্ধিশুদ্ধি হয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত যখন তৈরি হয়ে সার্থকের সামনে অষ্টমঙ্গলে যাওয়ার জন্য হাজির হয়, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতের দিক থেকে চোখই ফেরাতে পারে না, আর বলতে থাকে যে সত্যিকার অর্থে আজকে তোমাকে দেখে খুব বেশি ভালো লাগছে, জানো তো স্রোত, কেন জানি না নতুন বউ বলে মনে হচ্ছে। আজকে তো তুমি আরও বেশি আমাকে আকৃষ্ট করছো, কিন্তু যে করেই হোক না কেন আমাকে নিজেকে সামলে রাখতে হবে, কারণ কোনো মতে আমি তোমার প্রতি দুর্বল হতে পারবো না। কারণ এই দুর্বলতাটা হয়তো বা ভবিষ্যৎ জীবনে আমার জন্য মুশকিল হয়ে দাঁড়াবে। কারণ আমি চাই না যে ভবিষ্যতে যখন আমাদের সম্পর্কটা ভেঙে যাবে তখন আমার কোনো রকম কোনো কষ্ট হোক, বা আমার কারণে তোমার কোনো কষ্ট হোক। অন্যদিকে সার্থক এবং স্রোত যখন সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবার আশীর্বাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখ সার্থক বাবা, আমাদের মান সম্মান ডুবিয়ে আসিস না কিন্তু, তুই প্লিজ একটা রাত যেভাবে তেভাবে করে কাটিয়ে দিস, তারপরে কাল সকালে তো চলেই আসবি, তখন আমরা না হয় বাদবাকিটা ম্যানেজ করে নিব, কিন্তু আজ একটা দিন অন্তত স্রোতের সাথে ভালো ভালো ব্যবহার করিস তাদের সামনে, কারণ তারা হয়তো বা ভাববে যে তাদের মেয়ে তোর জ্বালা যন্ত্রণায় হয়তো বা মোটেও শ্বশুরবাড়িতে ভালোভাবে থাকতে পারে না, এরা যাতে আরও কোনো মতে না বুঝতে পারে। তখন স্রোত বলতে থাকে যে বউ পিসিমণি, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? এমনিতেও তারা বুঝতে পারবে যে তাদের মেয়ে কতটা কষ্ট আছে তোমাদের এই ছেলের কারণে, কারণ তোমাদের ছেলে তো মোটেও আমাকে শান্তিতে বাড়িতে থাকতে দেয় না, যতক্ষণই আমাকে দেখে ততক্ষণই চিৎকার চেঁচামেচি করে, আর তার জন্যই তো আমার এতটা শরীর খারাপ করে ফেললো। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক যখন স্রোতকে নিয়ে স্রোতের বাপের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি স্রোতকে দেখা মাত্রই জড়িয়ে ধরে বলতে থাকে যে মা, আপনার আদরে ছোট মেয়ের অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে, এখন কোথায় গেলেন বলুন তো? চলে আসুন, আপনার মেয়ে এসে পড়েছে। অন্যদিকে কথা বলা মাত্র রাহির মা যখন স্রোতকে জড়িয়ে ধরতে নেয়, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে মা, একদম আমার গলা জোড়ানোর চেষ্টা করবে না, কারণ তুমি কি মনে করেছো যে আমি সব কিছু ভুলে গিয়েছি? আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তার সত্ত্বেও তোমার একবারও তোমার ছোট মেয়ের কথা মনে হয়নি। তুমি তো মনে করেছো যে একটা ঝামেলা তুমি সেরেছো নিজের কাছ থেকে, তাই তো? তার জন্য তো তোমার আর তোমার মেয়ের কথা মনে পড়ে না, বিদায় হয়েছে ভালোই হয়েছে, তাই হয়তো বা তোমার মনে হয়। তখন রাইয়ের মা বলতে থাকে যে দেখেছো মিষ্টি, কতটা মেয়ের অভিমান হয়েছে, এখনো পর্যন্ত তুই স্রোত পাল্টালি না। তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, এটা কী ধরনের ব্যবহার বলো তো? তুমি তো দেখছো যে তোমার মা কতটা তোমাকে স্নেহ করে, তোমাকে ভালোবাসে বলেই তো তোমার জন্য এত কিছু আয়োজন করেছে, এখন তুমি তোমার মাকে উল্টো ভুল বুঝছো। আর যদি আমার মতন হতো যে যার কিনা মাই নেই, তাহলে সেই আক্ষেপটা যখন হতো তখন তুমি বুঝতে পারতে, হারে হারে টির পারতে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।